আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এসএসসি 2025 সালের পরীক্ষার্থী, আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের উপর একটি সাজেশন দেব। শুরুতেই কিছু কথা বলে নিতে চাই, সেটা হলো তোমাদের অনেকেই কিন্তু এই সাবজেক্টটাকে অনেক সহজ মনে করে এবং দিন শেষে এই সহজ মনে করার কারণে তাদের কিন্তু A+টা মিস হয়। কারণ দেখো, তোমাদের এই বিষয়ে অধ্যায় হচ্ছে 16টা, হিউজ অধ্যায় কিন্তু, যেখান থেকে মাত্র তোমাদের অ্যান্সার করতে হয় 60টা প্রশ্নের এবং প্রশ্ন আসে কয়টা? 11টা। ঠিক আছে, তো যেহেতু 11টা প্রশ্ন আসে এবং তোমার অ্যান্সার করতে হয় 60টা, তো 16টা অধ্যায় পড়ে তুমি 60টা প্রশ্ন যখন অ্যান্সার করতে যাবা, তখন কিন্তু তুমি যদি 16টা অধ্যায় পড়তে যাও, তোমার অনেক সময়ের দরকার হবে এবং অনেক ওখানে কিন্তু শ্রম দিতে হবে। তো এই জন্য দেখা যায়, যেহেতু তোমরা সহজ মনে করো এবং শ্রমও কম দাও, দিন শেষে দেখা যায় এজন্য এই বিষয়টা পরীক্ষা খারাপ হয়। তোমাদের যারা সিনিয়ররা পরীক্ষা দিয়েছে বা তোমাদেরও তো একটু হচ্ছে ধারণা থাকার কথা, তো ভুল ধারণাটা পাবা যারা পূর্বে তোমাদের পরীক্ষা দিয়েছে, তারা দেখবা অনেক ভালো স্টুডেন্ট, তাদের হচ্ছে এই সাবজেক্টটাই তোমার এই 80 অর্থাৎ A+টা মিস হয়েছে। কারণ এই সাবজেক্টটাকে অনেক সহজভাবে এবং সহজ ভাবার কারণে সেভাবে পড়াশোনা করে না এবং সঠিক গাইডলাইন বা হচ্ছে সঠিক সাজেশনটা পাওয়ার অভাবে তারা কিন্তু হচ্ছে A+টা মিস করে, যেহেতু 16টা অধ্যায় পড়তে যায়। ঠিক আছে, তো আজকে তোমাদের আমি সেই সঠিক সাজেশনটা দিব এবং প্রপারলি গাইডলাইনটা দেব, যাতে করে তোমাদের এই সাবজেক্টটাই হচ্ছে সহজে A+টা তোমরা খুব অর্জন করে নিতে পারো খুব সহজে। ঠিক আছে, তো দেখো, প্রথমে যে বিষয়টা আসলে A+এর বা ভালো রেজাল্টের ক্ষেত্রে করে, সেটা হলো তোমার আগে যদি জানতে পারো যে কোন কোন অধ্যায় থেকে আসলে মাস্ট প্রশ্ন আসে, সে অধ্যায়গুলো থেকে তুমি যদি টার্গেট করতে পারো, তাহলে কিন্তু দেখা যাবে তোমার সাজেশনটা তুমি নিজেই তৈরি করে নিতে পারবে। কারণ যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে, সেই অধ্যায়গুলো যদি টার্গেট করে তুমি ভালোভাবে প্রিপারেশন নিতে পারো, তাহলে কিন্তু দিন শেষে তোমার পরীক্ষার খাতায় তুমি খুব সুন্দর একটা লেখা ওখানে তুমি প্রেজেন্ট করতে পারবা। তো আমি প্রথমে সেই বিষয়গুলো দেখাবো যে এই যে 16টা অধ্যায় আছে, এর ভিতর থেকে কোন অধ্যায়গুলো থেকে মাস্ট প্রশ্ন আসে, কোন অধ্যায় থেকে আসে না এবং কোন অধ্যায় থেকে মাঝে মধ্যে আসে। তাহলেই তুমি কিন্তু সাজেশন নিজে তৈরি করতে পারবে। তো ধৈর্য সহকারে সবাইকে দেখার অনুরোধ রইল। দেখো, তোমাদের প্রথম যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টাকে তোমরা একদম বাতিল খাতায় দিয়ে দাও, কারণ এই অধ্যায় থেকে প্রশ্ন তেমন একটা আসেই না। ঠিক আছে, কোনো বোর্ডই তেমন একটা দেখা যায় না যে এই অধ্যায় থেকে তেমন একটা প্রশ্ন আসে। তোমাদের যে দ্বিতীয় অধ্যায় তোমার হচ্ছে স্বাধীন বাংলাদেশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে মাস্ট একটা প্রশ্ন তুমি পাবা। ঠিক আছে, সো এই অধ্যায়টাকে কিন্তু তোমার গুরুত্বের ভিতরে রাখতেই হবে। তৃতীয় যে অধ্যায়টা আছে, সৌরজগৎ ও ভূমণ্ডল, অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টা থেকে প্রতি বছরই একটা প্রশ্ন আসে যে কোনো বোর্ডে। ঠিক আছে, তো এটাকে তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো, সেগুলোর ভিতরে রাখতে হবে। তারপরে এখানে যে দেখো, 4 অধ্যায় এবং 5 অধ্যায়, 4 অধ্যায় আছে কি বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু, এবং আছে 5 অধ্যায় আছে তোমাদের বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ। এই দুইটা অধ্যায় মিলিয়ে একটা প্রশ্ন আসে, তুমি মাস্ট এই দুইটা অধ্যায় পড়লে একটা প্রশ্ন তুমি মাস্ট কমন পাবা। ঠিক আছে, এই দুইটা দুইটা অধ্যায়ের কম্বিনেশনে, অর্থাৎ এই দুইটা অধ্যায় মিলিয়ে একটা প্রশ্ন হবে তোমার সব সময়। ঠিক আছে, 4 অধ্যায় এবং হচ্ছে 5 অধ্যায়। 6 নম্বরে যে অধ্যায়টা আছে, এটা থেকে হচ্ছে তোমার মাঝে মাঝে প্রশ্ন আসে, মাঝে মাঝে আসে না। 6 নম্বরের কি অধ্যায় আমাদের? রাষ্ট্র, নাগরিক ও আইন। অধ্যায়টা অতটা গুরুত্বপূর্ণ না, তুমি এটা না পড়লেও চলবে। 7 নম্বরে যে অধ্যায়টা আছে, দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে তোমার মাস্ট একটা প্রশ্ন তুমি কমন পাবা। ঠিক আছে, তো 7 নম্বরের অধ্যায় কি আমাদের? বাংলাদেশের সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা। এটা অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় সকল বোর্ডেই দেখা যায় যে তোমার প্রায় বছর এই অধ্যায় থেকে একটা প্রশ্ন মাস্ট আসে। তারপর হচ্ছে তোমার বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়টাকেও তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ গুরুত্বপূর্ণ অধ্যায়ের ভিতরে রাখতে হবে। ঠিক আছে, তো এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তারপরে আছে তোমার জাতিসংঘ ও বাংলাদেশ, এটা থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, মাঝে মাঝে আসে না, তবে এটাকে তুমি গুরুত্বপূর্ণ অধ্যায়ের ভিতরে না রাখলেও চলবে। হ্যাঁ, দেখো আমি কিন্তু ধারাবাহিকভাবে সবগুলো বুঝিয়ে দিচ্ছি, তুমি নিজেই সাজিয়ে নিতে পারবে, জাস্ট একটু ধৈর্য সহকারে দেখো। এরপরে হচ্ছে টেকসই বাংলাদেশ উন্নয়নের অভিষ্ট, এটা তুমি একদম বাদ দিয়ে দাও, এটা তোমার দরকার নেই, এটা থেকে তেমন একটা প্রশ্ন কখনোই আসে না। 11 নম্বর অধ্যায়টা যেটা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, এটা থেকেও মাস্ট তোমার একটা প্রশ্ন আসবে। ঠিক আছে, জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা, প্রায় বোর্ডেই কিন্তু এটা থেকে একটা প্রশ্ন আসে কমন। এরপরে যেটা আছে 12 অধ্যায়, 12 অধ্যায় থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, মাঝে মাঝে আসে না, তো এটাকে চাইলে তুমি স্কিপ করতে পারো। যারা অতিরিক্ত বা ওভার কনফিডেন্স নিয়ে হলে যেতে চাও, তারা হচ্ছে এই এগুলোর ভিতরে দু একটা এক্সট্রা পড়ে নিতে পারো, যেগুলো ইম্পর্টেন্ট অধ্যায় মানে বাদে থাকবে, সেটা আমি তোমাকে তো অবশ্যই লিখে দিব।
তারপরে দেখো 13 অধ্যায় আছে বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে মাস্ট একটা প্রশ্ন তুমি পাবা। তারপর হচ্ছে 14 অধ্যায় বাংলাদেশের পরিবার কাঠামো, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে মাস্ট একটা তুমি প্রশ্ন পাবা। ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে 13 এবং 14, দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ অধ্যায়, তোমরা একটু ভালোভাবে এটা মানে দাগিয়ে নিও। তারপর হচ্ছে 15 অধ্যায়, এটা থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, মাঝে মাঝে আসে না। ঠিক আছে, আর 16 অধ্যায়ে তোমার হচ্ছে এটা থেকেও মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। তাহলে তুমি একটু লক্ষ্য করো তোমাদের যে মেইন অধ্যায়গুলো অর্থাৎ গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো কোনটা। আমি যদি একটু লিখি তাহলে দেখো গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো হচ্ছে তোমার 2 অধ্যায়, 3 অধ্যায়, তারপর হচ্ছে 7, তোমার হচ্ছে এখানে হচ্ছে 4, 5, কারণ এই দুইটা অধ্যায় থেকে একটা প্রশ্ন তুমি মাস্ট পাবা। তারপর হচ্ছে 7, 8, তারপর হচ্ছে তোমার 11, তারপর হচ্ছে 13, 14, 13 এবং 14। সরি, এখানে এই দুইটা অধ্যায় থেকে কিন্তু মিলিয়ে একটা প্রশ্ন হয়, 15 এবং 16। ঠিক আছে, কারণ দুইটাই হচ্ছে সামাজিক বিষয়াবলী নিয়ে তোমার সম্পর্কিত, তো এই জন্য এই দুইটা অধ্যায় থেকে তোমার মিলিয়ে একটা প্রশ্ন তোমার করে। ঠিক আছে, সো এখান থেকে মাস্ট একটা তোমরা কমন পাবে। তাহলে দেখো এখানে আছে তোমার 14 গেলে 15, 16। এখন দেখো আমাদের অধ্যায় হলো কয়টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা। এই যে 11টা অধ্যায় থেকে তুমি মাস্ট কিন্তু 11টা প্রশ্ন কমন পাচ্ছ, তোমার প্রশ্ন আসবেও কিন্তু 11টা। এই যে 11টা প্রশ্ন তোমার এভাবে সেট হয়। তো দুই একটা জায়গা থেকে যদি মিস হয় সেক্ষেত্রে দেখা যাবে যে কোনো মানে কয়েকটা হচ্ছে তোমার, আমি কি বলছি যে কোনোটায় কোনোটা আসে এবং কোনোটায় কোনোটা আবার না আসে। ঠিক আছে, মাঝে মধ্যে যেটা আসে সেটা হয় কি, এখান থেকে দুই একটা তোমার অধ্যায় যদি মিস্টেক হয় সেখান থেকে দেখা যায় যে যেটা মাঝে মধ্যে আসে সেটা অ্যাড করে দেয়। তো তোমার কাজ হচ্ছে তুমি যদি এই যে 11টা আমি অধ্যায় দিলাম, এই যে 11টা অধ্যায় দিলাম, এই 11টা অধ্যায় তুমি যদি কমপ্লিট করো, তুমি 1000%, 100% না, তুমি 1000% শিওর থাকো এখান থেকে তোমার 7টা প্রশ্ন তুমি কমন 100% পাবা। ঠিক আছে, জাস্ট তুমি এই 11টা অধ্যায় কমপ্লিট করলে এখান থেকে 7টা তো পাবাই, তোমার 10টা, 11টা আসতে পারে, 10টাও আসতে পারে। ঠিক আছে, সো যদি এর থেকে এর পরও কেউ ওভার কনফিডেন্স নিতে চাও তারা নিতে পারো, কিন্তু আমি মনে করি তোমরা যদি 11টা অধ্যায় কমপ্লিট করো তোমরা এখান থেকেই 9+ তোমার হচ্ছে সৃজনশীল তোমরা কমন পাবা। ঠিক আছে, তো 16টা অধ্যায় পড়ার কিন্তু তোমার দরকার নেই, কারণ 16টা অধ্যায় তুমি পড়লে দেখা যাবে তোমার সৃজনশীলের যে বেসটা অর্থাৎ সৃজনশীল লেখার যে কাঠামোটা বা তোমার হচ্ছে সৃজনশীলের যে ওখানে মেইন পয়েন্টগুলো তুমি তুলতে পারবে না এবং সৃজনশীলের মানটা অতটা ভালো হবে না। আর একটা জিনিস হচ্ছে তোমার জানা জিনিস বা চর্চা করা জিনিস তুমি যখন লিখতে যাবে তখন তোমার লেখাটা অনেক সুন্দর হবে। আর তুমি যদি একটা জিনিস আংশিক জানো বা জানোই না সেই জিনিস তুমি লিখতে গেলে কিন্তু তোমার লেখা কখনোই ভালো হবে না, এই জন্যই তোমাদের মার্কসটা কমে যায় অলওয়েজ। ঠিক আছে, তো এই হলো বিষয় এবং এই হলো সাজেশনের বিষয়টা আমি একটু দাগিয়ে দিই। এই কটা তুমি যদি ফলো করো অর্থাৎ 2 অধ্যায়, 3 অধ্যায়, 4 অধ্যায়, 5 অধ্যায়, 7, 8, 11, 13, 14, 15, 16, এটাই এনাফ। সাথে যদি চাও আরও কেউ ওভার কনফিডেন্স নিয়ে পড়তে পারো। তো এখন থেকে কিভাবে পড়বা সেটা হলো তোমার এক একটা অধ্যায় তুমি করবা, টার্গেট নিবা যে এই অধ্যায়টা আমি রিডিং এই কয়দিনের ভিতর শেষ করব। ঠিক আছে, এবং এই যে অধ্যায়টা তোমার রিডিং পড়া হবে সাথে সাথে ওইটা সৃজনশীল তোমার হচ্ছে ক নম্বর প্রশ্ন, তারপর হচ্ছে খ নম্বর প্রশ্ন এবং সাথে যে নৈবেদিকগুলো থাকে ধারাবাহিকভাবে এক একটা অধ্যায় তুমি কমপ্লিট করবা। তুমি কখনোই এই অধ্যায় পড়ছো রিডিং, তারপর ওই অধ্যায় পড়বা রিডিং, তারপর ওই অধ্যায় পড়বা, এভাবে সব রিডিং একসাথে পড়তে যাবে না। অর্থাৎ তুমি যে অধ্যায় রিডিং পড়ছো ওই অধ্যায় তুমি তোমার হচ্ছে ক নম্বর প্রশ্ন, তোমার হচ্ছে খ নম্বর প্রশ্ন, নৈবেদিক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন সবগুলোই কভার করবা, যেহেতু তোমার এখনো সময় আছে আর সময়টাকে সঠিকভাবে কাজে লাগাও। এভাবে তোমার যদি মনে করো এই অধ্যায় দ্বিতীয় অধ্যায় শেষ হয় তখন তুমি আবার তৃতীয় অধ্যায় করবা, তৃতীয় অধ্যায় শেষ হলো চতুর্থ অধ্যায় শেষ করবা। একটা কথা মাথায় রাখবে সেটা হলো পড়াশোনার ধারাবাহিকতা রাখতে হবে, ধারাবাহিকতা ছাড়া তোমার কিন্তু কখনোই সাকসেস আসবে না। তুমি মনে করো 2 অধ্যায় শেষ করে যদি বসে থাকো তাহলে কিন্তু আবার দেখবা 2 অধ্যায় ভুলে গেছো। তো তোমার টার্গেট থাকবে কত তাড়াতাড়ি তুমি সবগুলো অধ্যায় কমপ্লিট করতে পারো এবং সেটা আবার রিভিশন দিতে পারো। আর সাথে নৈবিত্তিকের জন্য কিন্তু সবগুলো অধ্যায় পড়তে হবে, এজন্য যে অধ্যায়গুলো আমি
স্কিপ করছি, একদম বাদ দিয়েছি, সেটা হচ্ছে নোটে যে নৈবিত্তিকগুলো আছে সেগুলো অন্তত এখন থেকে ভালোভাবে কমপ্লিট করো। দেখা যাবে ওগুলো থেকে ইনশাল্লাহ তুমি কমন পাবে। আর নৈবিত্তিকের বিষয়টা হলো তুমি এখন থেকে যত যত বেশি চর্চা করবে তত কিন্তু তুমি নৈবিত্তিকে ভালো করবে। সো যারা আজকের ভিডিওটা পুরোটা দেখেছো তাদেরকে অবশ্যই বলবো আমার আহ, যে সাজেশনটা দিয়েছি এবং যে গাইডলাইনটা দিয়েছি সেটা অবশ্যই ফলো করো। ইনশাল্লাহ তোমাদের যে এসএসসি পরীক্ষা তোমরা কিন্তু ভালো একটা রেজাল্ট আশা করতে পারো যদি মানো। সো আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।